হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। শুরুতেই আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, কেননা এই সপ্তাহে আপনাদের প্রত্যাশিত মোকসেদ ভাইয়ের আলী হুজুরের ঘটনা প্রকাশ করতে পারছি না। মোকসেদ ভাই তার পার্সোনাল কোনো সমস্যার কারণে এই সপ্তাহে ঘটনা লিখতে পারেননি। তিনি আমাকে পার্সোনালি জানিয়েছেন। তো যার জন্য এই সপ্তাহে আপনাদের জন্য একটু ভিন্ন আয়োজন করেছি। তো এই সপ্তাহে আমাদের অন্যান্য শ্রোতা বন্ধুদের পাঠানো কিছু ঘটনা আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আজকের এপিসোডটা আপনাদের বেশ ভালো লাগবে। আজকে আপনারা এই এপিসোডে প্রথমবারের মতো একটি এপিসোডে ৫টা ঘটনা শুনতে পাবেন। আশা করি আজকের এপিসোডটা বেশ ভালো লাগবে আপনাদের। তো শুরুতেই আপনারা শুনবেন আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু অনিকেত ভাইয়ের লেখা দুষ্ট জিন নামক একটি দুর্দান্ত ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের বেশ ভালো লাগবে। এরপর আপনাদের জন্য থাকছে শিমুল হাসান ভাইয়ের কালো কুকুর নামক একটি দুর্দান্ত ঘটনা। এই ঘটনাটিও আপনাদের ভালো লাগতে বাধ্য। অনেক সুন্দর একটা ঘটনা। এরপর আপনাদের জন্য থাকছে বাবু ভাইয়ের গোরস্থানের বধূ নামক আরও একটি দুর্ধর্ষ ঘটনা। এই ঘটনাটি যদিও একটু ছোট, কিন্তু বেশ ইউনিক আর বেশ ভয়াবহ একটা ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদের পছন্দ হবে। তো এরপর থাকছে আমাদের আরেকজন লিসেনার, আরেকজন ভাই কামরুল হাসান ভাইয়ের নির্ঘাত মৃত্যু নামক একটা ঘটনা। এই ঘটনাটা অনেক বেশি ডার্ক। এই ঘটনাটা শুনলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। এবং এরপর সর্বশেষ আপনাদের জন্য থাকছে আমাদের আরেকজন লিসেনার নাইম হাসান ভাইয়ের কবরস্থানের জিন নামক একটি দুর্দান্ত ঘটনা। আশা করি সব মিলে আজকের এপিসোডটি অনেক ভালো হতে যাচ্ছে। আপনারা অনেক বেশি এনজয় করবেন আজকের এপিসোডটি। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা সাবস্ক্রাইব করে অল অপশনটি সিলেক্ট করে রাখলে আমাদের সকল আপডেট, সকল এপিসোড সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। এর ফলে আপনারা কিন্তু আরও ভালোভাবে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। এছাড়াও আপনারা যদি আমাদের ঘটনাগুলো পছন্দ করেন, ভালোবাসেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার পরিচিত ভাই, বন্ধু, প্রিয় মানুষদের মাঝে আমাদের এই ঘটনাগুলো ছড়িয়ে দেবেন। এটা তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেই পারি, তাই না? তো এই ছিল কিছু কথাবার্তা। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে আপনাদের জানাশোনা ভয়ঙ্কর সেরা ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। তো লিসেনার্সগণ, আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি অনিকেত ভাইয়ের দুষ্ট জিন নামক সেই ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় ইমরান ভাই ও ভোতাড্ডার সকল লিসেনার্সগণ, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম অনিকেত। আমার বাড়ি দিনাজপুর। আমি বর্তমানে ঢাকার মহাখালীতে থাকি। আজ আমি ভূতাড্ডায় একটা সত্য ঘটনা শেয়ার করব। এই ঘটনাটা আমাদের দিনাজপুরের ঘটনা। এই ঘটনাটা আমি শুনেছিলাম আমার পাড়ার এক দাদার কাছ থেকে। আমি এই ঘটনাটা আরও আগেই শেয়ার করতাম, কিন্তু আমি ঘটনাটা পুরোপুরি জানতাম না। পরে আমি সেই দাদার কাছ থেকে আবার নতুন করে পুরো ঘটনাটা শুনি। আমি বিশ্বাস করি এই ঘটনাটা সবার অনেক ভালো লাগবে। আর ইমরান ভাই, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার এই ঘটনাটা শেয়ার করবেন। ভূতাড্ডায় পাঠানো এটা আমার প্রথম ঘটনা। ঘটনাটা শেয়ার করলে আমি অনেক বেশি খুশি হব। ইমরান ভাই, তাহলে ঘটনাটা শুরু করছি। ঘটনাটা ঘটেছিল ২০০০ সালের দিকে। আমাদের পাড়ায় বেশিরভাগ হিন্দুদের বসবাস।
হাতে গোনা কয়েকটা মুসলিম পরিবার আছে। আমাদের পাড়ার একজন কাকা, তার নাম শিবেন। শিবেন কাকা তখন একটা মুদি দোকান চালাতো। আমাদের বাড়ি থেকে শহর বেশ দূরে। শিবেন কাকা মাঝে মাঝে দোকানের মালপত্র কিনতে শহরে যেতেন। শিবেন কাকার একটা মোটরসাইকেল ছিল। শিবেন কাকা মোটরসাইকেলে করে মালপত্র নিয়ে আসতো। বেশি মালপত্র হলে গাড়ি ভাড়া করে নিয়ে আসতো। একদিন শিবেন কাকা শহরে যায় দোকানের জিনিসপত্র কিনতে। দোকানে তখন শিবেন কাকার বাবা ছিল। দোকানের জিনিসপত্র কিনতে কিনতে শিবেন কাকার বেশ রাত হয়ে যায়। ইমরান ভাই, একটা কথা বলে রাখা ভালো, সেটা হলো শহর থেকে আমাদের গ্রামে আসতে হলে ফাঁকা রাস্তা পড়ে। সেই সময় রাস্তাঘাট ভালো ছিল না, তবে এখন পুরো রাস্তা পাকা হয়ে গেছে। শিবেন কাকা একটা পরিচিত গাড়ি করে দোকানের মালপত্র গাড়িতে তুলে দেয়। শিবেন কাকা গাড়ির ভাড়াও দিয়ে দেয়। পরিচিত মানুষের গাড়ি হওয়ায় শিবেন কাকা চিন্তা করে না। শিবেন কাকার শহরে কিছু কাজের জন্য শিবেন কাকা পরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কাকার কাজ শেষ করতে করতে রাত হয়ে যায়। রাত তখন আনুমানিক 8টা বেজে গেছে। মোটরসাইকেল নিয়ে দোকানে আসতে 30 মিনিটের মতো সময় লাগবে। শিবেন কাকা মোটরসাইকেল নিয়ে রওনা দেয় দোকানের উদ্দেশ্যে। কাকা গ্রামে ঢুকে পড়েছে। তখন বিদ্যুৎ না থাকায় চারপাশের পরিবেশটা অন্ধকার ছিল। শিবেন কাকা দোকানে আসতে আর প্রায় 5 মিনিটের মতো সময় লাগবে। রাস্তায় একটা মন্দির ছিল। শিবেন কাকা মন্দির পার হয়ে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। মন্দিরের আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই। জায়গাটা বেশ ফাঁকা। মাটির রাস্তা আর রাস্তার দুই পাশে ফসলি জমি। শিবেন কাকা দেখতে পায় রাস্তার নিচে একটা সাদা অবয়বের কেউ দাঁড়িয়ে আছে। মোটরসাইকেলের হেডলাইটের আলোয় কাকা স্পষ্ট দেখতে পাচ্ছে। কাকা যথেষ্ট সাহসী মানুষ। তখন সেই সাদা অবয়বটা শিবেন কাকার মোটরসাইকেল থেকে 20 হাত দূরে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে শিবেন কাকার মোটরসাইকেলটা বন্ধ হয়ে যায়। গাড়ির হেডলাইটটাও অফ হয়ে যায়। শিবেন কাকা অন্ধকারের মধ্যেও সেই সাদা অবয়বটাকে দেখতে পাচ্ছিল। অবয়বটা শিবেন কাকার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে যাওয়ায় শিবেন কাকা অবাক হয়, কারণ মোটরসাইকেলের কোনো সমস্যা নেই। শিবেন কাকার মনে তখন অল্প অল্প ভয় লাগতে শুরু করে। কাকা মোটরসাইকেল চালু করার অনেক চেষ্টা করে, কিন্তু মোটরসাইকেল চালু হয় না। উপায় না পেয়ে কাকা মোটরসাইকেল ঠেলে নিয়ে যাওয়ার চিন্তা করে, কারণ আর বেশি দূর নেই। শিবেন কাকা মোটরসাইকেল ঠেলে নিয়ে হাঁটা ধরে। সেই সাদা অবয়বটা তখনও সেখানেই দাঁড়িয়েছিল। শিবেন কাকা মনে মনে বেশ ভয় পাচ্ছিল। সেই সাদা অবয়বটা কি মানুষ নাকি অন্য কিছু, শিবেন কাকা বুঝতে পারছিল না। কাকা মনে মনে মন্ত্র পাঠ করে। শিবেন কাকা সাদা অবয়বটার কাছাকাছি আসতেই ভয়ানক একটা জিনিস দেখে। সে দেখে, যেটা দেখে শিবেন কাকার কলিজা শুকিয়ে যায়। যেই সাদা অবয়বটা দাঁড়িয়েছিল সেটা কোনো মানুষ না, সেটা একটা মৃত লাশ। লাশ যেন সামনে দাঁড়িয়ে আছে। লাশটার মুখ খোলা, লাশটার চোখও খোলা। চোখ দুইটা বড় বড় করে তাকিয়ে আছে। চোখের মাঝে কোনো মনি নেই। পুরো চোখটাই সাদা হয়ে আছে। লাশের মুখ দিয়ে রক্ত গল গল করে পড়ছে। শিবেন কাকা এই ভয়ঙ্কর দৃশ্য দেখে একটা চিৎকার দিয়ে মোটরসাইকেল রেখেই দৌড় দেয়। শিবেন কাকা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল আর দৌড়াচ্ছিল। কাকার চিৎকার শুনে রাস্তার পাশের বাড়ির কয়েকজন মানুষ বের হয়ে আসে। শিবেন কাকা মানুষগুলোকে দেখে থেমে যায়। কাকা সবাইকেই মোটামুটি চিনত, আর কাকাকেও সবাই চিনত। তখন একজন শিবেন কাকার কাছে জানতে চায় কি হয়েছে। তখন কাকা হাঁপাতে হাঁপাতে বলে সে কি ভয়ঙ্কর দৃশ্য দেখেছে। শিবেন কাকার কথা শুনে মানুষগুলো শিবেন কাকাকে নিয়ে সেখানে যায়, কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পায় না, শুধু শিবেন কাকার মোটরসাইকেলটা দেখতে পায়। হঠাৎ করে একজন মাঠের দিকে তাকায়। তখন সে দেখতে পায় একটা সাদা অবয়ব ভেসে ভেসে চলে যাচ্ছে। সেই লোকটা সবাইকে সেই দৃশ্য দেখায়। সেই দৃশ্য দেখে সবাই অনেক ভয় পায়।
তারপর তারা শিবেন কাকাকে দোকানে দিয়ে যায়। কাকা তার বাবাকে কিচ্ছুই বলে না এই বিষয়ে। শিবেন কাকা দোকানের জিনিসপত্র বুঝে নেয়, তারপর দোকান বন্ধ করে বাড়ি চলে আসে। বাড়িতে এসে শিবেন কাকা তার মা বাবাকে সেই ভয়ঙ্কর জিনিসটা দেখার কথা বলে। শিবেন কাকার মা শিবেন কাকাকে তখন ওই গরম পানি দিয়ে গোসল করায়। সেদিন রাতের বেলায় গ্রামের আরো একজনের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটে। তার নাম দিলীপ। দিলীপ বেশ রাত করে বাসায় আসে। দিলীপের নেশা করার বাজে অভ্যাস ছিল। দিলীপ যখন বাড়িতে আসছিল তখন রাস্তায় দিলীপ একটা সাদা কাপড় দেখতে পায়। দিলীপ নেশাগ্রস্ত অবস্থায় থাকার জন্য কিছু ভাবে না। রাস্তার পাশে একটা জলপাই গাছ ছিল। জলপাই গাছটা দিলীপদের। দিলীপ বাড়ির সামনে চলে আসে। দিলীপ সেই গাছের কাছে আসতেই দেখে গাছের নিচে একটা মেয়ে বসে আছে। দিলীপ অবাক হয়, কারণ এত রাতে কে বসে আছে সেখানে। দিলীপ সেখানে এগিয়ে যায়। মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করে কে সে, কিন্তু মেয়েটা কোনো কথাই বলে না। মেয়েটা মাথা নিচু করে বসেছিল। দিলীপ বেশ কয়েকবার মেয়েটাকে ডাক দেয়, কিন্তু মেয়েটা কোনো জবাব দেয় না। এর মাঝে দিলীপ একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে। দিলীপের চোখের সামনেই মেয়েটা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। দিলীপ তো বেশ ভয় পেয়ে যায়। দিলীপ আবার ভাবে হয়তো নেশার কারণে সে চোখে ভুল দেখেছে, কিন্তু অল্প সময়ের মধ্যেই দিলীপের সেই ভুল ভেঙে যায়। দিলীপ গাছের উপর থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আওয়াজটা শুনে দিলীপ গাছের উপরের দিকে তাকায়। গাছের উপরে তাকিয়েই দিলীপের আত্মা কেঁপে ওঠে। দিলীপ দেখতে পায় একটা মেয়ের লাশ গাছের সাথে ঝুলছে। গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়েছে। মেয়েটার পুরো মুখ হলুদ হয়ে আছে, আর চোখ দুইটা খোলা। মুখ থেকে এক হাতের মতো একটা জিহ্বা বের হয়ে আছে। দিলীপের সেই লাশটার চোখের সামনে চোখাচোখি হয়। দিলীপ এই ভয়ঙ্কর দৃশ্য দেখে দৌড়ে বাড়ির ভেতর চলে যায়। বাড়িতে গিয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। দিলীপের বাড়ির মানুষজন বের হয়ে দেখে দিলীপ অজ্ঞান হয়ে পড়ে আছে। দিলীপের জ্ঞান ফেরানোর পর তাকে জিজ্ঞেস করে কি হয়েছিল। দিলীপ তখন সেই ভয়ানক দৃশ্যের কথা বর্ণনা করে। তখন দিলীপের ভাই বাইরে এসে দেখে গাছে তো কিছুই নেই। দিলীপের বাড়ির মানুষ ভাবে নেশা অবস্থায় হয়তো ভুল দেখেছে। এমন ভাবে 2 দিন কেটে যায়। একদিন সন্ধ্যার পর ইলিয়াস নামের একটা ছেলে দোকানে যাচ্ছিল। তখন সন্ধ্যা হয়ে রাতের অন্ধকার পড়তে শুরু করেছে। ইলিয়াস রাস্তা দিয়ে হাঁটার সময় তার মনে হলো তার পাশ দিয়ে বিদ্যুতের গতিতে কেউ যেন হেঁটে চলে গেল। ইলিয়াস একটু ভয় পায়। ইলিয়াস পেছনে তাকিয়ে দেখে একটা সাদা শাড়ি পরা মহিলা তার পেছনে হেঁটে হেঁটে আসছে। ইলিয়াস একটু ভয় পায়। ইলিয়াস ভাবে হয়তো কোনো হিন্দু মহিলা কোথাও যাচ্ছে। ইলিয়াস মহিলাটার মুখ দেখতে পায় না, মুখটা ঘোমটা দিয়ে ঢাকা ছিল। ইলিয়াস তার মতো করে হাঁটা ধরে। অল্প সময়ের মধ্যেই সেই মহিলাটা ইলিয়াসকে পার করে চলে যায়। মহিলাটা যখন ইলিয়াসকে পার করে চলে যায়, ইলিয়াস একটা বাজে গন্ধ পায়। ইলিয়াস নাক চেপে ধরে। একটু দূরে যেতেই মহিলাটি দাঁড়িয়ে যায়। ইলিয়াসও দাঁড়িয়ে যায় সেখানেই। ইলিয়াস মহিলাকে জিজ্ঞেস করে সে কোথায় যাবে। মহিলাটি কোনো জবাব না দিয়ে ইলিয়াসের দিকে এগিয়ে আসে। মহিলাটি যতই কাছে আসে, ইলিয়াস ততই বাজে গন্ধটা পায়। এবার ইলিয়াস অনেক বেশি ভয় পেয়ে যায়। মহিলাটি ইলিয়াসের সামনে এসে দাঁড়ায়, তারপর তার মুখের কাছ থেকে কাপড়টা সরিয়ে দেয়। মহিলাটি কাপড় সরাতে ইলিয়াস ভয়ে চিৎকার করে ওঠে। ইলিয়াস দেখে মহিলাটির চোখ দুইটা অনেক বড় বড়, আর চোখের মাঝে কোনো মনি নেই। মুখ থেকে অনেকখানি জিহ্বা বের হয়ে আছে। পুরো মুখটা মনে হচ্ছে আগুনে ঝলসে গেছে। মুখ থেকে যেন রক্ত চুয়ে চুয়ে পড়ছে। সেই মহিলাটি ইলিয়াসের হাত ধরে তাকে টানতে থাকে। ইলিয়াস চিৎকার করে আর দোয়া পড়ে। ইলিয়াসের চিৎকার শুনে কয়েকটা মানুষ চলে আসে। তখন সেই মহিলাটি ইলিয়াসকে ছেড়ে দেয় আর অদৃশ্য হয়ে যায়। ইলিয়াস মানুষগুলোকে বলে সে কি দেখেছে। তারপর ইলিয়াসকে তারা বাড়িতে দিয়ে যায়।
ইলিয়াস তার বাড়িতে সেই ভয়ানক দৃশ্যের কথা বলে। তখন ইলিয়াসের মা দোয়া পড়ে ইলিয়াসের শরীরে ফু দেয়। ইলিয়াসের বাবা একজন হুজুরের কাছে নিয়ে যায় ইলিয়াসকে। হুজুর ইলিয়াসকে পানি পড়া দেয় আর ঝাড়ফুঁক করে দেয়। ইলিয়াস অনেক ভয় পাওয়ার কারণে অসুস্থ হয়ে যায়। সেদিন রাতেই আরো একজনের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটে। তার নাম ছিল বিজয়। বিজয় শহরে কাজ করত। সেদিন আসতে আসতে দেরি হয়ে যায়। বিজয় গ্রামের ভেতর দিয়ে হাঁটছিল। হঠাৎ করে বিজয় দেখে রাস্তায় একটা সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ পড়ে আছে। বিজয় এটা দেখে মারাত্মক রকম ভয় পায়। তখন রাত অনেক হয়ে গেছে আর আশেপাশে তেমন কোনো বাড়ি ঘরও নেই। বিজয় কি করবে বুঝতে পারে না। বিজয় আবার পিছনে ঘুরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিজয় পিছনে ঘুরে আরো ভয়ঙ্কর কিছু দেখে। বিজয় দেখতে পায় দুইটা কাফনে মোড়ানো লাশ রাস্তায় পড়ে আছে পিছনের দিকটায়। লাশ দুইটা নড়াচড়া করছে। বিজয় এবার ভয়ে চিৎকার করতেও ভুলে যায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বিজয় ভয়ে দোয়া কালাম পড়তে শুরু করে। বিজয়ের চোখের সামনে সেই লাশ দুইটা মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে যায়। একটা বাতাস এসে লাশটার মুখের কাপড় সরিয়ে দেয়। লাশটার মুখ দেখে বিজয় আরো অনেক বেশি ভয় পেয়ে যায়। লাশটার চোখ বড় বড় করে তাকিয়েছিল। চোখের মাঝে ছোট্ট একটা মণি ছিল। মুখ থেকে অনেকটা জিহ্বা বের হয়ে আসে। দুইটা লাশের চেহারা দেখতে একই রকম। বিজয় ভয়ে নড়াচড়াও করতে পারে না। বিজয়ের মুখ দিয়ে কোনো কথাও বের হয় না। ভয়ে মারা যাওয়ার মতো অবস্থা হয় বিজয়ের। মুহূর্তের মধ্যেই লাশ দুইটা ভেসে ভেসে বিজয়ের সামনে এসে দাঁড়ায়। বিজয় ভয়ে চোখ বন্ধ করে ফেলে। তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে সৃষ্টিকর্তার নাম নেয়। তারপর বিজয় একটা দৌড় দেয়। বিজয় পিছনে তাকিয়ে দেখে লাশ দুইটা ভেসে ভেসে তার পিছনে পিছনেই আসছে। বিজয় তো এটা দেখে আরো বেশি ভয় পেয়ে যায়। সে দৌড়াতে দৌড়াতে শিবেন কাকার বাড়ির সামনে চলে আসে। বিজয়ের চিৎকার শুনে শিবেন কাকা আর তার পরিবারের সবাই বের হয়ে আসে। বিজয় শিবেন কাকাকে জড়িয়ে ধরে। শিবেন কাকা বিজয়কে তার বাড়ির ভেতরে নিয়ে যায়। বিজয় ভয়ে যেন কথাও বলতে পারছিল না। শিবেন কাকার মা পানি এনে বিজয়কে খেতে দেয়। বিজয় পানি খেয়ে হাঁপাতে থাকে। বিজয়ের পুরো শরীর ঘামে যেন ভিজে একাকার অবস্থা। এরপর বিজয় বলে সে কি ভয়ঙ্কর জিনিস দেখেছে ইতিমধ্যে। শিবেন কাকা ও তার বাবা বিজয়কে তার বাড়িতে নিয়ে আসে। বিজয় বাড়িতে সব ঘটনা বলে। বিজয়ের মা বিজয়কে গরম পানিতে গোসল করিয়ে দেয়। বিজয় অনেক অসুস্থ হয়ে যায়। পরদিন গ্রামে জানাজানি হয় এই ভয়ঙ্কর ঘটনার কথা। তখন শিবেন কাকা আর দিলীপ কাকার সাথে ঘটে যাওয়া ঘটনাটাও সবাই জানতে পারে। আগে কখনো তো গ্রামে এমন কিছু হয়নি। গ্রামের মন্দিরের পুরোহিতকে সব কিছু বলা হয়। পুরোহিত সবকিছু শুনে একটা কিছু করবে বলে জানান। পরে জানান একটা দুষ্ট মহিলা জিন মানুষদের ভয় দেখিয়েছে। সে শুধু মানুষকে ভয়ই দেখাতো। ভয় দেখানো ছাড়া বড় কোনো ক্ষতি করতো না। পরে পুরোহিত সেই মহিলা জিনকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি কারোর সাথেই। কেউ আর সেই ভয়ঙ্কর জিনিসটা এরপর আর দেখতে পায়নি। ইমরান ভাই, এটাই ছিল ঘটনা। ঘটনাটা আপনার কণ্ঠে অনেক ভালো লাগবে বলে আমি মনে করি। ঘটনাটা ঠিকমতো গুছিয়ে লিখতে পারিনি। আমি আবারও নতুন কোনো ঘটনা লিখে পাঠাবো। ভূত আড্ডা টিমের প্রতি ভালোবাসা রইল। ভূত আড্ডা অনেক দূর এগিয়ে যাবে। ভূত আড্ডার সাথে আছি আর থাকবো। সবাই ভালো থাকেন। এই অনিকেত ভাই, ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি ভাই, ঘটনাটা বেশ ইউনিক একটা ঘটনা ছিল। অনেক ভালো লেগেছে। তো লিসেনার্সগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনা অনিকেত ভাইয়ের এই দুষ্ট জিন নামক ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে।
তো বন্ধুগণ, আর কথা বাড়াবো না, এবার চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি শিমুল হাসান ভাইয়ের কালো কুকুর নামক সেই ঘটনাটি। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই, কেমন আছেন? আশা করি আপনি সহ ভোটারটার সবাই অনেক ভালো আছেন। আমি শিমুল হাসান। আজকে আমি আমার নানি বাড়িতে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ঘটনাটি আপনাদের বেশ ভালো লাগবে। ইমরান ভাই, অনুরোধ রইল আপনি ঘটনাটি পড়ে শোনাবেন। তো আর কথা না বাড়িয়ে আমি আমার ঘটনাটি শুরু করছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার মতো করে লিখছি। ঘটনাটি আমার নানি বাড়ির পাশের এক নানির সাথে ঘটেছে। ঘটনাটি ঘটে নানির বাড়িতেই। আমার নানির বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার হোমনা থানা জগন্নাথ কান্দি মাথাভাঙা গ্রামে। ঘটনাটা ঘটে 1999 সালে। আমার খালা গৌরীপুর হাসপাতালে একটি মরা বাচ্চা জন্ম দেন, কিন্তু সেই গ্রামের ছোট্ট হাসপাতালে মরা বাচ্চা রাখার নিয়ম ছিল না। সাথে সাথে কবর দিয়ে দিতে হতো হাসপাতালের কবরস্থানে। কিন্তু বাচ্চার বাবা বলেছিল বাচ্চা তাদের নিজেদের কবরে কবর দিতে। বাচ্চার বাবা মানে আমার খালু, সে ঢাকাতে চাকরি করে। তিনি বাচ্চাটাকে সকালে এসে দেখার জন্য নিজেদের কবরে কবর দেওয়ার কথা বলেন। তাই আমার নানা নানি বাচ্চা নিয়ে গ্রামের উদ্দেশ্যে হাঁটা শুরু করেন। তখন বাজে রাত 9টা এবং পূর্ণিমার রাত। গ্রামের এত রাতে কোনো রিক্সা পাওয়া গেল না, তাই তারা হেঁটে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিল। নানির কোলে ছিল মরা বাচ্চাটা। কিছু দূর হাঁটার পর নানি একটি কালো কুকুর দেখল। প্রথমে নানি এটাকে স্বাভাবিক মনে করলো, কিন্তু 15 মিনিট হাঁটার পর কুকুরটি নানির পিছন ছাড়ছিল না। তাই নানি নানাকে বলল যে কুকুরটাকে কিছু করতে। কিন্তু আজব আজব বিষয় এই যে নানা কোনো কুকুরই দেখতে পেল না। এতে নানি বেশ ভয় পেতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর নানির হাত ব্যথা শুরু করলো। অনেকক্ষণ বাচ্চাকে কোলে রাখার কারণে তাই নানি বাচ্চাটাকে নানার কোলে দিল। বাচ্চাটাকে নানার কোলে দেওয়ার পর নানি কুকুর আর দেখতে পেল না, কিন্তু নানা বাচ্চাটিকে কোলে নেওয়ার পর কুকুরটিকে দেখতে পেল। এতে নানা নানি দুইজনেই বেশ ভয় পেতে লাগলো এবং বিভিন্ন দোয়া সূরা পড়তে লাগলো। কিন্তু নানির বাড়ি যেতে একটি ছোট্ট নদী পার হতে হয়। অনেক রাত হওয়ার কারণে সেখানে কোনো মাঝি ছিল না, কিন্তু রাতে মানুষ পারাপারের জন্য এক পার হতে অন্য পার পর্যন্ত দড়ি বাঁধা ছিল নৌকায়, যেন যে কেউ এই পার হতে অন্য পারে নৌকাটি টেনে নিয়ে যেতে পারে। নানা নানি নৌকার কাছে আসার পর 15টি কুকুর দেখতে পেল। সবগুলো কুকুর কালো রঙের ছিল। নদীর ওপারে একটি গাব গাছে নানা নানি দেখতে পেল কুৎসিত 4টি মহিলা গাছে বসে আছে এবং জোরে জোরে বলে বাচ্চাটাকে তাদের দিয়ে দিতে। এসব দেখে নানি জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু নানা খুব সাহসী লোক ছিল বলে জ্ঞান হারালো না। বাচ্চাটা নানার কোলেই ছিল। নানা দিশাহারা হয়ে বাচ্চাটাকে নদীতে ভাসিয়ে দিল। তারপর নানা যা দেখলো তা খুবই ভয়ঙ্কর। নানা দেখলো 3টি কুকুর পানিতে নেমে সেই মরা বাচ্চাটার পায়ে কামড় দিয়ে পাড়ে নিয়ে আসলো এবং বাচ্চাটাকে 7টি কুকুর কামড়াতে লাগলো। তা দেখে নানা সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলে। সকালে লোকজন নানির জ্ঞান ফিরিয়ে আনে, কিন্তু নানার তখনও জ্ঞান ফিরে আসে নাই। নানাকে হাসপাতালে নেওয়া হলো। পরে তার জ্ঞান ফিরে এবং এইসব ঘটনা বলে। 3 দিন পরেই নানা এই অসুস্থ অবস্থায় মারা গেল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, আমার খালা গর্ভকালীন সময়ে একবার টিউবওয়েলে যাওয়ার পথে আছাড় খায়। তখন খালা একটি কালো কুকুর দেখতে পেয়েছিল। তারপর থেকে আমাদের বাড়িতে প্রায় কুকুরটিকে দেখা যেত, কিন্তু ঘটনার পর সেই কালো কুকুরটিকে আর কখনোই দেখা যায়নি।
নানি প্রায় স্বপ্ন দেখতেন সেই কালো কুকুরটাকে। আমার নানি এখনো বেঁচে আছেন। নানি প্রায় স্বপ্ন দেখেন সেই কালো কুকুরটা তার আশেপাশেই ঘোরে। তো ইমরান ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করি আমার এই ঘটনাটি আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। ভাই, আমি আগে কখনো ঘটনা লিখিনি কোথাও, তাই আমার ঘটনাটিতে একটু অগোছালো হতে পারে। দয়া করে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। আপনি যদি পড়ে শোনান ঘটনাটি, তাহলে আমি অনেক খুশি হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ শিমুল হাসান ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য। যদিও ঘটনাটা মানে খুব ছোট, কিন্তু ঘটনাটা বেশ ইউনিক ছিল। ধন্যবাদ ভাই। আশা করি আগামীতে আপনি আরো ডিটেলসের স্টোরি আরো আমাদের সাথে শেয়ার করবেন। তো ধন্যবাদ ভাই আবারও। তো লিসেনার্সগণ, আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের তৃতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি বাবু আহমেদ ভাইয়ের গোরস্থানের বধূ নামক সেই দুর্দান্ত ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ঘটনার নাম দিয়েছেন গোরস্থানের বধূ। তখন আমি স্কুলে পড়ি। পড়ালেখার জন্য নানু বাড়িতেই থাকতাম। একবার আমরা বাসা বদল করে একটা নতুন বাসাতে উঠলাম। নতুন পরিবেশ, আশেপাশের কাউকেই চিনি না। বাসাটা 3 তলা ছিল, তবে 3 তলার নির্মাণ কাজ তখনও চলছিল, তাই 3 তলাটা পুরোপুরি ফাঁকা ছিল। আমরা 2য় তলায় থাকতাম। নিচতলায় অন্য এক ভাড়াটিয়া থাকতো। যাই হোক, আমাদের নতুন বাসার ঠিক সামনেই ছিল একটা গোরস্থান। জানালা দিয়ে বাইরে তাকালেই গোরস্থানের কবর আর গাছপালা স্পষ্টই দেখা যেত। সেই বাড়িতে ওঠার পর প্রথম রাত। রাত 11টার দিকে হঠাৎ পুরো বাড়িতে কড়া আগরবাতির গন্ধ ছড়িয়ে পড়ল। আশেপাশে কোনো উৎস খুঁজে পেলাম না। ছোট ছিলাম, ঘাবড়ে গেলাম। ভয়ে ভয়ে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। মনে হলো ছাদ থেকে একটা আওয়াজ আসছে। কে যেন স্যান্ডেল টেনে টেনে ছাদে হাঁটছে। প্রচণ্ড ভয় পেলাম। পাশে শোয়া আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম। এমনভাবেই কখন যেন ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে ওঠার পর মামা বললেন, উনি নাকি রাতে ঘুম ভেঙে যাওয়ায় জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন। তখন তার চোখে যায় গৌরস্থানের দিকে। সেখানে তিনি দেখেন এক নববধূর মতো কেউ লাল শাড়ি পরে বসে আছে। বাতাসের আসা যাওয়ার তা কিছুটা দুলছিল। তার চেয়ে অনেক বড় ছিল সাইজে। এভাবে অনেক দিন কেটে গেল। মামা প্রায় রাতেই সেই অদ্ভুত নতুন বউয়ের সাজের আকৃতিটাকে দেখতে পেতেন। একদিন আমরা সবাই মিলে অনুরোধ করলাম, মামা যেহেতু প্রায় রাতেই সেই আকৃতিটা দেখতে পান, তাই এরপর দেখলে যেন আমাদের অবশ্যই ডাক দেন। একদিন রাতে মামা আমাদের রাত 2টার দিকে ডাক দেন। ঘুম থেকে উঠে দেখি চাঁদের আলোয় সব ঝলমল করছে। খুব সম্ভবত সেদিন পূর্ণিমা ছিল। দূরের জিনিসগুলো স্পষ্টই দেখতে পাচ্ছিলাম চাঁদের আলোয়। আমার মামার রুমে গেলাম। চারদিকে শুনশান নীরবতা, আর চারপাশে কড়া আগরবাতির গন্ধ। মাঝে মাঝে কোথায় থেকে যেন একটা কুকুর ডেকে উঠছিল। সবাই জানালা দিয়ে বাইরে তাকালাম। যা দেখতে পেলাম তাতে সবার চোখ প্রায় কপালে উঠে গেল। গোরস্থানের ভেতরের দিকে একটা ঘরের মতো ছিল। ঠিক ঘর না, বাস টিকিট বিক্রি করার জন্য যেমন ছোট ঘর থাকে ঠিক তেমন, তবে তা চারদিক দিয়েই খোলা ছিল। সেখানে যেন নতুন বউয়ের মতন সেজে কে একজন বসে আছে, মাথাটা কিঞ্চিত দুলাচ্ছে।
অনেকটা আমরা গুনগুন করে পড়ার সময় যেমন মাথা দুলিয়ে পড়ি সেই রকম। ভয়ে আমার এক কাজিন চিৎকার দিয়ে উঠল। সাথে সাথেই সেই মূর্তিটা আমাদের দিকে ঘুরে গেল। আশ্চর্য! এত দূর থেকেও স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তার চোখগুলো যেন জ্বলজ্বল করছে। আমরা ভয়ে চিৎকার দিয়ে সরে যাই। মামা তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দেন। পরে খোঁজ নিয়ে জানা যায় একবার এই গ্রামে নদীতে একটা লাশ ভাসতে ভাসতে আসে। লাশটার গায়ে নতুন বউয়ের শাড়ি। পরে অনেক খোঁজাখুঁজি করেও সেই লাশের পরিচয় পাওয়া সম্ভব হয়নি। সেই গোরস্থানেই দাফন করা হয় ওই লাশটা। এরপর নাকি প্রায়ই অনেক উল্টাপাল্টা অনেক কিছু দেখে। মাঝে মাঝে নাকি কড়া গন্ধ পাওয়া যায় আগরবাতির। আর সেই গোরস্থানটি আসলে প্রচলিত অর্থে শুধু মুসলমানদের কবরখানায় নয়, সেখানে বাকি সব ধর্মের মানুষেরও শেষকৃত্য সম্পন্ন করা হতো। যাই হোক, এরপর থেকে আমরা আর জানালা দিয়ে বাইরে তাকাতাম না, বিশেষ করে রাতের বেলায়। যতদিন সেই বাড়িতে ছিলাম ততদিন সন্ধ্যার পর সব সময় জানালা বন্ধ করে দেওয়া হতো, আর ছাদের সেই শব্দটা কোনো ব্যাখ্যাই পায়নি। এভাবেই কেটে যায় আমার শৈশব। তো এই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই এই ঘটনাটি শেয়ার করবেন। যদিও ঘটনাটি বেশ ছোট একটা ঘটনা, এরপর আমি চেষ্টা করব এরকম আরো বড় কোনো ঘটনা আপনাদেরকে লিখে পাঠাতে। তো ইমরান ভাই, আমার ঘটনাটি যদি পড়ে শোনান অনেক খুশি হব। আমি বাবু আহমেদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই বাবু আহমেদ ভাই, কি ঘটনা পাঠাইলেন ভাই! অস্থির অস্থির ভাই, এক কথায় একদম ভিন্ন রকম একটা ঘটনা ছিল ভাই। একইভাবে যেমন গ্রাম্য এলাকার একটা ফিলিংস পাইছি, ঠিক সেই রকম গ্রামের যে ভয়াবহ ঘটনাগুলো ঘটে, ঠিক ওই রকম একটা ফিলিংস ছিল। ধন্যবাদ বাবু ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বাবু ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো বাবু ভাই, আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম, কিন্তু জলদি পাঠিয়ে দিন আপনার পরবর্তী ঘটনাটি। তো বন্ধুগণ, চলুন এখন সরাসরি চলে যায় আজকের এপিসোডের চতুর্থ ঘটনায়। আমাদের চতুর্থ ঘটনাটি হচ্ছে কামরুল হাসান ভাইয়ের নির্ঘাত মৃত্যু নামক ভয়ঙ্কর একটি ঘটনা। চলেন তাহলে শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূতাড্ডার সকল লিসেনার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি কামরুল হাসান। আজকে আমি আপনাদের সাথে রাজশাহীতে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। আশা করি ইমরান ভাইয়ের কণ্ঠে এই ঘটনাটি অনেক বেশি ভালো লাগবে আপনাদের। তো আর কথা না বাড়িয়ে আমি আমার ঘটনা শুরু করছি। রাজশাহী জেলায় একটা আনসার ক্যাম্প আছে, যার পাশে একটা ঘন জঙ্গল অবস্থিত। লোকে বলে ওই জঙ্গলে নাকি এক পাল শূকর ঘুরে বেড়ায়, এবং কেউ যদি ওই শূকরের পালের কোনো একটাকে দেখে ফেলে তবে ওই লোক নাকি মারা যায়। যাই হোক, এই গুজবের কারণে পারতপক্ষের কেউ জঙ্গলের কাছে যেতে চাইতো না। আর রাতের বেলায় তো একদমই না, কারণ রাতের বেলায় শূকরের পাল খাবার খুঁজতে বের হয়। ক্যাম্পে একজন নতুন সদস্য এসেছিল। সে ছিল খুব জেদি আর একরোখা। সে ওই গুজবটা শুনে সিদ্ধান্ত নিল ও রাতের বেলায় ওই জঙ্গলে যাবে আর গুজবটাকে ভুয়া প্রমাণিত করে সকালে ফিরে আসবে। সবার নিষেধ উপেক্ষা করে এক রাতে ওই সদস্য জঙ্গলের ভেতরে ঢুকলো। প্রচণ্ড আত্মবিশ্বাস আর সাহসের সাথে জঙ্গলের গভীর থেকে আরো গভীরে যেতে থাকলো। হঠাৎ খসখস করে বনো ঝোপের ভেতর থেকে শব্দ হলো। সদস্য তার হাতের টর্চ লাইট দিয়ে ঝোপে আলো ফেললো। তাকে চমকে দিয়ে একটা মাঝারি সাইজের শূকর চোখের সামনে দৌড়ে পালালো।
ব্যাপারটাতে ভয়ের কিছুই নেই, কিন্তু তখনই ওই সদস্যের আত্মবিশ্বাস চুরমার হয়ে গেল। তার সাহসের স্থানে চেপে বসলো ভয়। পিছনে আবার খসখস শব্দ। সদস্য আর দাঁড়িয়ে থাকতে পারল না, সমস্ত শক্তি দিয়ে দৌড় লাগালো। ক্যাম্পের নিশানা ভুলে গেল। তার পিছনে তাড়া করতে লাগলো ওই খসখস শব্দটা। সদস্য দৌড়াতে দৌড়াতে একটা ছোট লেকের ধারে এসে পৌঁছালো। কিনারায় একটা নৌকা বাঁধা ছিল। সদস্যের মনে হলো এই নৌকাটাই তাকে বাঁচাতে পারবে। সে নৌকায় উঠে বসলো। নৌকা নিয়ে লেকের মাঝামাঝি চলে এলো। সে ঠিক করলো ভোর না হওয়া পর্যন্ত এক চুলও এখান থেকে নড়বে না। কিছু সময় কেটে গেল। হঠাৎ জঙ্গলে আবারও সেই খসখস শব্দ। সদস্য ভীত চোখে তাকিয়ে থাকলো শব্দ যেখান থেকে আসছে সেই দিকে। জঙ্গলের ভেতর থেকে সাদা ফ্রক পরা একটা 11-12 বছরের মেয়ে বের হয়ে এলো। মেয়েটার মুখে একটা নিষ্ঠুর হাসি ছিল, চোখে ছিল অপলক মায়া। সদস্য তার ধূমপান করত। তার পকেটে ছিল একটা পুরো সিগারেটের প্যাকেট আর ম্যাচ। সে শুনেছিল যে আগুন থাকলে নাকি এসব জিনিস কোনো ক্ষতি করতে পারে না, কাছেও আসতে পারে না। তাই সে সিগারেট ধরালো। হঠাৎ মেয়েটা রক্ত হিম করা একটা অট্ট হাসি দিয়ে বলল, কতক্ষণ সিগারেট খাবি? আগুন তো নিভে যাবে, আলো তো এক সময় শেষ হবে। তখন কি করবি? তখন আর বাঁচবি না। সদস্য তখন থর থর করে কাঁপতে লাগলো। চেইন স্মোকারের মতো একটা সিগারেট শেষ না হতেই আর একটা ধরাতে লাগলো। তার উদ্দেশ্য ছিল কিছুতেই যাতে আগুন না নেভে। কিন্তু এভাবে আর কতক্ষণ? সিগারেট শেষ হয়ে গেল। এখন উপায়? ম্যাচে অনেকগুলো কাঠি ছিল। সদস্য ওই কাঠিগুলোকে একটার পর একটা জ্বালাতে লাগলো। মেয়েটা লেগের তীরে ঠায় দাঁড়িয়েছিল, একজনের বাঁচার অপেক্ষা আর একজনের মারার। পূর্ব আকাশ ফর্সা হয়ে দিগন্তে আলো ছড়াতে লাগলো। বাতাসে ভেসে আসলো আল্লাহু আকবার ধ্বনি। শুরু হয়ে গেল ফজরের আজান। লেকের পানি ভোরের তাজা স্নিগ্ধ বাতাসে ঢেউ খেলতে লাগলো। জঙ্গলে একটা থমথমে ভাব বিরাজমান। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন মানুষ আর একজন অশরীরী। মেয়েটা চলে যেতে প্রস্তুত হলো। জঙ্গলের দিকে ধীরে ধীরে এগোতে লাগলো। হঠাৎ থমকে দাঁড়ালো। ধীরে ধীরে মুখটা লেকের দিকে ফেরালো। ঠোঁটে নিষ্ঠুর হাসি ফুটিয়ে বলল, এইবারের মতো বেঁচে গেলি, পরের বার আর কিন্তু বাঁচবি না। সদস্যের চোখের সামনে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। চোখে অপলক মায়া, কিন্তু গভীর এক দুঃখবোধ। সদস্য সূর্য না ওঠা পর্যন্ত লেকের পানিতেই ছিল। তারপর সদস্যটা নৌকাটা নিয়ে জঙ্গলের দিক দিয়ে না এসে ঘুরপথে তীরে পৌঁছালো আর অনেক কষ্টে ক্যাম্প চিনতে পারলো। তার আত্মবিশ্বাস আর সাহসের কিছুই আর অবশিষ্ট ছিল না। পরে তার আর কোনো ক্ষতি হয়নি। সে অনেকটা অসুস্থ হয়ে যায়। এক পর্যায়ে তার শরীরে অনেক জ্বর চলে আসে। এভাবেই সে কয়েকদিন প্রায় জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকে। তারপর আমাদের মাঝে এক ভাই ইমাম গোছের থাকায় সে সেই ভাইটিকে পানি পড়া দেয়। সেই পানি পড়া খেয়ে সে ধীরে ধীরে সুস্থ হয়। সে সেবারের মতো প্রাণে বেঁচে যায়। তো ইমরান ভাই, এই ছিল আমার একটি ছোট্ট ঘটনা। আশা করি ঘটনাটি আপনি পড়ে শোনাবেন। আপনি যদি ঘটনাটি পড়ে শোনান অনেক খুশি হব। তো আগামীতে আবারও আপনাদের ঘটনা লিখে পাঠানোর চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ নাইম ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য। সত্যি ভাই, ঘটনাটা বেশ ইউনিক একটা ঘটনা ছিল।
আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার এই ঘটনাটি বেশ ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডের কোন ঘটনাগুলো আপনাদের বেশি ভালো লেগেছে, কোন ঘটনাগুলো আপনারা শুনতে চান বা কোন ঘটনাগুলো আপনাদের মাঝে প্রকাশ করলে আপনারা বেশি খুশি হবেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। কেননা সাবস্ক্রাইব করে অল অপশনটি সিলেক্ট করার মাধ্যমে আপনারা কিন্তু সব সময়ের জন্য আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন এবং আমাদের সকল আপডেট সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর বন্ধুগণ, আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলে আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিন। আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। তো এই ছিল আজকের আয়োজন। তো সবাইকেই আবারও ধন্যবাদ জানাই। সেই সাথে আমি ইমরান এইচ খান এখানেই সমাপ্তি ঘোষণা করছি আজকের এপিসোডের। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।